দাদা, 21শে জুলাই সবেমাত্র পেরিয়েছে। সেখানে দেখা গেছে যে শাসক দল তৃণমূল শোক দিবস, যেটাকে আমরা 21শে জুলাই হিসেবে দেখি, শোক তো হয়নি, আনন্দ মহোৎসবে সেখানে প্রথম সারিতে টলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে দেখা যায়। তাদেরকে হাসি মজাতে মেজাজে খুশ মেজাজে দেখা যায়। কেউ কেউ বলে এই দিনটার জন্য অপেক্ষা করতে। কিভাবে দেখছেন বিষয়টা, একটা শোকের দিকে তারা এইভাবে প্রেজেন্ট করছে? না, আমার প্রথম কথা হলো, প্রতিবাদটা করতে গেছিল কারা সেদিন রাইটার্স বিল্ডিং এ? যুব কংগ্রেস। মেরেছিল কারা? সিপিএম এর পুলিশ। আর এখন প্রোগ্রামটা করছে কারা? তৃণমূল। মঞ্চের ওপরে গাল দিচ্ছে কাকে? বিজেপিকে। সুতরাং টোটাল বিষয়টা নিয়েই না একটা ধোঁয়াশা আছে, যেটা আসলে এই প্রোগ্রামটা কি বা কাদের। একটা প্রোগ্রামকে হাতিয়ে নিয়ে নিজের নাম করে চালাতে গেলে এরকমই হয়। সেখানে বিশ্বাসযোগ্যতা থাকে না, প্রাণ থাকে না। সেই জন্যেই আমরা তো বিভিন্ন ভিডিওতে দেখেছি, আপনাদের বিভিন্ন নিউজের মাধ্যমে, যে এদিকে প্রোগ্রাম হচ্ছে, গাড়ির মধ্যে বসে মদ খাচ্ছে, এখানে দিদির ভাষণ হচ্ছে, ওখানে মাংস ভাত খাওয়া হচ্ছে, দিদির প্রোগ্রাম হচ্ছে, এখানে নাচতে নাচতে আসছে। এটা শহীদের প্রোগ্রাম? শহীদ দিবসের প্রোগ্রাম? যাক, এটা নিয়ে বেশি মন্তব্য করব না। কালচার যেরকম, অনুষ্ঠান আমরা সেরকমই দেখবো। কালচারটা এরকমই হয়ে গেছে বলছেন? না, পশ্চিমবঙ্গের কালচার ওরকম হবে কেন? কেউ কেউ বানাতে চাইছেন, সেই বানাতে যারা চাইছেন তারা যে ভুল, সেটা সাধারণ মানুষ দেখছেন, তার ফল এবার 26-এ দেখতে পাবেন। তার পরবর্তীকালে আমরা যদি দেখতে পাই যে পাড়ায় পাড়ায় সমস্যা, পাড়ায় পাড়ায় সমাধান, 21শে জুলাই মঞ্চে ঠিক কিছুদিন পরের দিনকেই বলে। কিভাবে দেখছেন বিষয়টা? পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান, তাহলে দিদিকে বলো, অভিষেককে বলো, টক টু মিয়ার, এইগুলো কি আর কোনো ভূমিকা থাকছে না? যারা পাচ্ছে না সামালতে, তার জন্য এইটা আনতে হয়েছে ওদের। দেখুন, সবার প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে, যে সমস্ত চাকরিজীবী আছেন তাদের পুরো ডিএ দিতে পারছেন না। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেওয়ার পরেও এই গভর্নমেন্ট সে রায়টাকে মানছেন না। তার মানে ভান্ডারে পয়সা নেই। তাহলে এই সমস্ত কাজ করার জন্য ভান্ডারে পয়সা থাকে, সবটাই হচ্ছে ভোট, ভোট ওরিয়েন্টেড। যে কারণে দুয়ারে সরকার যেমন ফ্লপ একটা প্রজেক্ট ছিল, আবার এরকম পাড়ায় পাড়ায় যে প্রোগ্রামটা উনি নিয়েছেন, পাড়ায় সরকার, এবং এবং বুথে বুথে 10 লাখ টাকা দেবেন, সেই প্রোগ্রামটা পুরো ফ্লপ হবে। এবং তৃণমূলী নেতাদের এই টাকা খাওয়ার একটা প্রশস্ত জায়গা করে দেওয়া হলো। পাশাপাশি যেটা দেখতে পেয়েছি যে এসআইআর, যেটা বাকি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি যে রাজ্য আছে সেখানে, যেখানে বিজেপি শাসিত রাজ্য নয়, অন্যান্য দলরা ক্ষমতায় আছেন, তারা সমর্থন করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে সমর্থন করছেন না, ঘোর বিরোধী করছেন। কি বলবেন? দেখুন, এই দিদি লোকসভার ডেপুটি স্পিকারের মুখের ওপর কিছু কাগজ ছুড়ে দিয়েছিলেন 2004 বা 5 এরকম সালে। আমি ডেটটা এক্সাক্ট আপনাকে বলতে পারছি না। 4 বা 5-এ স্পিকারের মুখের ওপরে কিছু কাগজ ছুড়ে দিয়েছিলেন। তখন এই রাজ্যের সরকার হচ্ছে সিপিএম সরকার। সেই কাগজটা কি ছুড়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সমস্ত মানুষ জানেন। সেই কাগজটা ছিল, আমাদের এই পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট আছে সেটাকে শুদ্ধিকরণ করতে হবে। আর আজকে যখন সত্যি সত্যি শুদ্ধিকরণ হচ্ছে, তখন তো ওনার আপত্তি। তিনি সেই সময় বলেছিলেন কোটি কোটি নকল ভোটার আছেন এই পশ্চিমবঙ্গে, যেটা নিয়ে সিপিএম জিতছেন। আর আজকে উনি জিতে জিতে সরকারে আছেন, সেই জন্য ভুয়ো ভোটাররা সব উড়ে গেছেন। আমি যদি দেখি যে আপনি যে 2004-5 সালে কথা বলছেন, আমি যদি দেখি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস 19 ফুট তুলেছিলেন ভোটার কার্ড সংশোধন নিয়ে বা ভোটার কার্ড জালিয়াতি নিয়ে। এইবার দেখুন, কিছু কিছু ঘটনা থাকে না, যেগুলো মানে এই চোরের মায়ের বড় গলার মতো হয়, যে আমার ছেলে চুরি করলে আমি আগে চিৎকার করে বলে দিয়ে যে আমার ছেলে নির্দোষ। এইরকম উনি চেয়েছিলেন হয়তো এইটা বলে কিছুটা সেফ সাইড থাকবেন, কিন্তু মানুষ এই সমস্ত বোকা কথায় আর একটু বলবে না। বাঙালি সেন্টিমেন্টটাকে সামনে রেখে কি কোনোভাবে বাংলাদেশিদের আটকানোর জন্য কি এগুলো করছে? এই ভুয়ো ভোটারকে আটকানোর জন্য এই 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 খেলাগুলো চলছে। আপনি বলুন তো, আমি অন্য একটা রাজ্যে আছি, আমাকে কেউ আটকে রাখতে পারবে? আমি যদি ভারতবর্ষের নাগরিক হই, আমি আজকে জাপানে গিয়ে যদি আমি লুকিয়ে কাজ করি, তখন তো তারা আমাকে ধরবেই। সেই ধরাটা
এইবার আমি বৈধ কাগজপত্র দিতে পারছি বা পারছি না তার উপর নির্ভর করবে। এখানে বৈধ কাগজপত্র একজনও হয়তো দিতে পারেননি বা দিতে পেরেছেন, সেটা তো পশ্চিমবঙ্গ সরকার ঠিক করে দেবে। গভর্নমেন্টের কাছে পাঠাবে যে আপনার রাজ্যের আমি এই লোকগুলোকে ধরেছি, আপনারা জানান এরা বৈধ না অবৈধ। শুধুমাত্র ধরার পরিপ্রেক্ষিতে সন্দেহ হতেই পারে, সন্দেহ হয় না, পুলিশ কাউকে ধরে না সন্দেহের বসে, তারপরে সে যদি নির্দোষ হয় তাকে ছেড়ে দেয়। তাই এক্ষেত্রেও তাদেরকে ছেড়ে দেবেন। কিন্তু সেটাকে নিয়ে ইস্যু করে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাংলা ভাষা বাঁচাও, এই সমস্ত সব এই বাংলাদেশ থেকে শেখা একটা নাটক। আচ্ছা, বাঙালি বাঁচাবা, উনি যেটা দাবি করছেন বারংবার যে বাঙালিদের ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে। আপনি একজন অভিনেতা, বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনাকে বাইরের যে স্টেট সেখানে কাজ করতে হচ্ছে, কোনোভাবে কি বাঙালি হিসাবে কোনো সমস্যায় পড়তে হয়েছে বা কোনো সম্মানহানি হয়েছে আপনাদের? দেখুন, আজ পর্যন্ত আমার তো হয়নি। সুতরাং এবার এই যে ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি যে 4জন বাঙালিকে বা 5জন বাঙালিকে ধরে নিয়ে ওখানকার গভর্নমেন্ট তাদেরকে পুছতাছ করছে, জিজ্ঞাসা করছে, সেই জিজ্ঞাসাটা করতেই পারে, সেটা আমাকেও করতে পারতো। যদি আমি সেখানে স্থায়ীভাবে বসবাস করে কিছু একটা কাজ করছি, দিনের পর দিন থাকছি, আমাকে যদি সন্দেহ হয় তখন তো তারা আমাকে জিজ্ঞাসাই করবে। সে গভর্নমেন্ট জিজ্ঞাসা করবে না? অবশ্যই জিজ্ঞাসা করবে। আমার বৈধ কাগজপত্র আমি যদি সাবমিট করতে না পারি তাহলে আমি কার্যত ভারতীয় নই। ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রাখতে বা ভোটে ভুয়ো ভোটারদের সাহায্য নিতেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো করছেন। একদম ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রেখে এই নির্বাচনী বৈতরণী বিগত দিনেও সিপিএম যেভাবে পার করেছে, এই তৃণমূল সরকারও সেভাবে পার করছে। এবং সেই বৈতরণী পার হওয়াতে এবার যে ইলেকশন কমিশন ভোটার লিস্ট শুদ্ধিকরণ করছে, তাতেই ওনাদের গায়ে জ্বালাটা লেগেছে। তবে এই গায়ে জ্বালাটা আপনাদের থাকবে। আর 26-এ এই নির্বাচনী বৈতরণী আপনারা পার হতে পারবেন না। এবার আপনাদের বিদায় আসন্ন।